কুষ্টিয়ায় 22 ও রাজশাহী মেডিকেলে 18 জন সহ ঢাকার বাইরে করোনায় আরও 88 জনের মৃত্যু। বিধি নিষেধের মধ্যেও ফেরিতে উপচে পড়া ভিড়। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু হবে। সরকারি খরচে মেরামত। ঠাকুরগাঁওয়ে হাওয়া লাগলেই ঘরে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। কোরবানির আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু। হাটের অপেক্ষায় খামারিরা। সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর দাবি। এবং 2-3 গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রপ্তানি বাণিজ্য। সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজয় নিয়ে। সংবাদের সঙ্গে আছি আমি তানসিলা খান মেয়ে। কামরাঙ্গের চরে একটি বাসায় অটোরিকশার চার্জার থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, আহসানবাগ এলাকার দোতলা বাড়িটির নিচতলায় ঘুমিয়েছিল সবাই। ভোরের দিকে রুমের ভিতর বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই ঝলসে যায় একই পরিবারের 5 জন। চিকিৎসকরা জানিয়েছেন, স্বামী স্ত্রীর শরীরের 90%-এরও বেশি দগ্ধ হয়েছে। 40 থেকে 45% দগ্ধ হয়েছে তাদের 2 মেয়ে। তবে আশঙ্কা মুক্ত রয়েছে 18% দগ্ধ হওয়া ভাগিনা রায়হান। রুমের ভেতর চার্জ দেওয়া অবস্থা ছিল অটোরিকশার চার্জার। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। সারা দেশে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছেই। এই মুহূর্তে খুলনা মেডিকেলের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, মিম, খুলনার করোনার ঊর্ধ্বগতির যে লাগাম সেটি কিন্তু এখনো পর্যন্ত টানা সম্ভব হচ্ছে না। গত 1 মাসে আমরা যদি হিসাব ধরি তাহলে গড়ে 40% মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে খুলনা জেলাতে, এবং এটি কিন্তু কোনো মতেই এটি সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমরা যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন 7 জন এবং 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া খুলনার আবু নাসের হাসপাতালে মারা গেছেন 1 জন এবং খুলনা যেটি জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট, সেখানে মারা গেছেন 5 জন। আমরা সেই হিসাবে খুলনার এর মধ্যে খুলনারই উল্লেখযোগ্য, বিশেষ করে যেটি সদর হাসপাতাল বা জেনারেল হাসপাতাল, সেখানে 5 জনের মধ্যে 4 জনের বাড়ি খুলনাতে, এবং খুলনার অন্যান্য যে হাসপাতালের যে যারা মারা গেছেন সেটি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। এছাড়া খুলনার আরেকটি হাসপাতালের এখনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা মৃতের সংখ্যা আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে প্রায় 17 জন মারা গেছেন 3টি হাসপাতালে। তো আমরা এই মুহূর্তে খুলনার 130 শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটি মেডিকেল কলেজ হাসপাতালের অন্তর্গত, আপনারা দেখতে পাচ্ছেন যে আজও কিন্তু করোনা পরীক্ষার জন্য লাইন রয়েছে, মানুষের ভিড় রয়েছে। তো এখানে কিন্তু প্রতিদিনের মতো একটা অভিযোগ রয়েছে যে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা স্বজনপ্রীতি করছেন, এবং এই নিয়ে কিন্তু সকালে কয়েক দফা এখানে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, যারা করোনা পরীক্ষা করতে এসছেন বা নমুনা দিতে এসছেন। এছাড়া এখানে গত 24 ঘন্টায় হাসপাতালে কিন্তু প্রতিদিনের মতো এখানে কিন্তু যে আসন সংখ্যা তার থেকে বেশি রোগী এখানে অবস্থান করছেন, এবং খুলনার অন্যান্য হাসপাতালগুলোর একই অবস্থা। সদর হাসপাতালে যেটি 70 শয্যা ছিল সেটি 80 শয্যা করা হয়েছে, তারপরেও সেখানে 72 জন করোনা আক্রান্ত হয়ে তারা চিকিৎসাধীন আছেন। এছাড়া আবু নাসের হাসপাতালে 45 শয্যার, সেটি কিন্তু পরিপূর্ণ রয়েছে 45 শয্যায়, এবং সেখানে 10টি আইসিইউ রয়েছে। আইসিইউতে কিন্তু 10টা আইসিইউতে কিন্তু রোগী ভর্তি রয়েছে। এছাড়া আমরা যে এখানকার যে অবস্থা, 20টি যে আইসিইউ রয়েছে সেই আইসিইউর মধ্যে 20 জনই কিন্তু ভর্তি রয়েছে। তো প্রতিদিনই কিন্তু অভিযোগ, এখানে একই রকম অভিযোগ আসছে, বিশেষ করে অক্সিজেন সময় মতো না পাওয়া, এবং যারা এখানে ভর্তি হতে আসছেন তাদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এবং করোনায় যে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে এখানে হাসপাতালগুলোতে আসলে না আসলে মিম এটা বোঝা যাবে না যে মানুষ কতটা করোনার কাছে অসহায় হয়ে পড়ছেন। পাশাপাশি এখানকার যারা কর্তব্যরত রয়েছে তাদেরকে আরো আন্তরিক হওয়ার জন্য রোগীর স্বজনরা আহ্বান জানিয়েছেন, এবং বলছেন যে যারা এখানে অসুস্থ হয়ে আসছেন তাদের শুধুমাত্র আন্তরিকতা থাকলেই চিকিৎসক এবং অন্যান্যদের, তাহলে এখানকার যারা আসছেন চিকিৎসা নিতে তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে মিম করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর খুলনা মেডিকেলের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।
সময় সংবাদে আরো থাকছে, রপ্তানির আগেই গায়েব হয়ে যাচ্ছে পণ্য, জ্বালানির 1/3 পাচ্ছে না ইউরোপ আমেরিকার প্রতিষ্ঠান, ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, গ্রেফতার 5। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ভোর থেকেই শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। ভয়ঙ্কর সংক্রমণ ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন তারা, অনেকের মুখে নেই মাস্ক। সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল সহ নানা যানে ফেরিঘাটে আসছেন যাত্রীরা। ঈদ সামনে তাই নানা অজুহাতে ঝুঁকি নিয়েই বাড়ি যাচ্ছেন অনেকে। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে 16টি ফেরির মধ্যে 10টি ফেরি চলছে। এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, মিম, একে তো কঠোর বিধিনিষেধ আর তার উপরে আজকে শুক্রবার, এই দুটির যে আবহ সেটি কিন্তু এই গাবতলীতে দেখছি। রাজধানীর অন্য কোথায় কি অবস্থা সেটি আমি জানি না, তবে এই গাবতলীতে কিন্তু সকাল থেকেই যানবাহন বলেন এমনি সাধারণ মানুষের বলেন সেই জনস্রোত যেটি দেখা যায় ঈদের আগে বা বিভিন্ন সময় ঢাকা ছেড়ে যাওয়ার, সেই ধরনের কোনো প্রভাব কিন্তু আমি দেখছি না। দেখুন, এই যে একটি মোটরসাইকেলের কাগজপত্র চেক করা হচ্ছে, তিনি কেন ঢাকার বাইরে যাচ্ছেন জিজ্ঞেস করা হচ্ছে। এরকম কিছু প্রাইভেট কার যাচ্ছে, সেগুলো থামিয়ে তাদের কাছে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপর সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বেশি যেটি চলাচল করছে পণ্যবাহী ট্রাক। এই মুহূর্তে আমি যেটি দেখছি যে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা এই গাবতলী দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত খুব একটা বেশি দেখা যাচ্ছে না, খুবই কম সংখ্যক মানুষ এখানে। অনেকেই দেখছি রিক্সা নিয়ে আসছেন, কোনো প্রাইভেট কার অথবা মিডিয়ার গাড়ি দেখলেও দু একজন এসে জিজ্ঞেস করছেন যে ঢাকা থেকে বাইরে যাওয়া যাবে কি না, সেই ধরনের বিষয়গুলো তারা জানতে চাচ্ছেন। তবে সেই সংখ্যা কিন্তু এখানে খুবই কম। আমি আগেই বলেছি যে ঢাকার অন্য পয়েন্ট দিয়ে ঢাকা থেকে বাইরে যাওয়ার অবস্থাটা কীরকম সেটি আমার জানা নেই। এখানে কিন্তু এই অবস্থাটি বিরাজ করছে। এখানে আমি দেখেছি যে কিছুক্ষণ আগে পরপর দুইবার সেনা টহল, যে সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে তারা এখান দিয়ে টহল দিয়ে গেলেন গাড়ি নিয়ে। তারা অবশ্য এখানে থামেননি, কিন্তু এখানে পুলিশের টহল রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গাড়ি থামিয়ে তারা জিজ্ঞেস করছেন, যে গাড়ির কাগজপত্র দেখার চেষ্টা করছেন এবং কেন যাচ্ছেন সেগুলো জিজ্ঞেস করা হচ্ছে। তবে আমরা এখানে টিভি ক্যামেরা এখানে আসার আগে পর্যন্ত এখানে কিন্তু এই অবস্থাটাও ছিল না। আর যেটি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন বেনামি যেসব গণমাধ্যমকে আমরা চিনি না সেই ধরনের স্টিকার লাগিয়ে যাওয়ার প্রবণতায় মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলোতে আমরা কিছুটা বেশি লক্ষ্য করলাম এখানে। এই ছিল এখান থেকে যে কঠোর বিধিনিষেধ আরোপ চলছে সেটির সবশেষ খবরাখবর। মিম, কঠোর বিধিনিষেধের সবশেষ খবর গাবতলী এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী। মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার গাফিলতিতে প্রশ্নবিদ্ধ মানবিক উদ্যোগ খাত আশ্রয়ণ প্রকল্প। দেশের 22 জেলার 36 উপজেলায় অনিয়মের কারণে আশ্রয়ের যেসব বাড়িঘর ক্ষতির সম্মুখীন হয়েছে সেসব সংস্কারে আজ থেকেই অভিযানে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এসব বাড়িতে ঠাঁই নেওয়া প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতে দ্রুত সংস্কার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের নীতি নির্ধারণী কর্মকর্তারা। দেশব্যাপী কয়েকটি দলে ভাগ হয়ে এই সংস্কার অভিযান চালানো হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশের ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই করে দিতেই সরকার বাস্তবায়ন শুরু করে আশ্রয়ণ 2 প্রকল্প নামে একটি প্রশংসিত মানবিক উদ্যোগ। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1,20,000 পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে খাস জমিতে সরকারি অর্থায়নে নির্মিত বাড়ি। 2 রুমের এসব বাড়িতে বেশ স্বচ্ছন্দেই বসবাস শুরু করেছিলেন খোলা আকাশের নিচে চালচুলোহীন থাকা মানুষগুলো। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের বেশ কিছু জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আংশিক ক্ষতির সম্মুখীন হয়। মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের গাফিলতি আর অনিয়মে এই বাড়িঘরে কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও বা মাটি সরে যাওয়ার ঘটনাও ঘটেছে গেল কয়েকদিনে।
প্রান্তিক মানুষদের স্থায়ী ঠিকানা গড়ে দেওয়ার যে স্বপ্ন সরকার প্রধান দেখেছিলেন, সেই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পেও অনিয়মের বিষয়ে সব মহলেই সমালোচনার ঝড় ওঠে। আর এই ঘটনায় নড়েচড়ে বসেছে খোদ সরকার প্রধানের কার্যালয়ে। ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দাদের যাতে বর্ষা মৌসুমে কিছুটা হলেও স্বস্তি দেয়া যায়, সেজন্য মহামারীর কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার থেকেই একাধিক দল সংস্কার অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ প্রকল্পের দপ্তর। শুধু ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতি নয়, এই সংস্কার অভিযানে বিভিন্ন এলাকায় বিদ্যমান ঘরগুলোর বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। দেবাশিস রায়, সময়। চালানে উল্লেখিত পণ্যের 1/3 গায়েব। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক ইউরোপ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের দাবি এমনটাই। গোয়েন্দা পুলিশের তদন্তে মিলছে গায়েব হওয়া পণ্যের হদিস। সন্ধান পাওয়া গেছে এমন একটি চক্রের যারা রপ্তানির জন্য পণ্য বোঝাই কাভার্ড ভ্যান বন্দরে যাওয়ার আগে কৌশলে চুরি করে ফেলে। 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ক্রেতা হারাচ্ছে তৈরি পোশাক প্রতিষ্ঠান। বুলবুল রেজার রিপোর্ট। গেল এপ্রিলে নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান ইউরোপের কয়েকটি দেশ এবং আমেরিকায় বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। ক্রয়কারী প্রতিষ্ঠান জানায় আমদানি করা পণ্যের প্রায় 1/3 কম পেয়েছেন। বিষয়টি চ্যালেঞ্জ করলে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের কার্টনের ছবি পাঠায়, যেখানে দেখা যায় প্রতিটি কার্টনে যে পরিমাণ পণ্য থাকার কথা তা নেই। আমি চেক করে দেখলাম যে আমাদের একটা মাত্র এজেন্সির গাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে। এই ঘটনা হওয়ার পর থেকে সর্বসাকুল্যে আমাদের কাছে এখন বায়ার এই পর্যন্ত আমার কাছে $2 লাখ ক্লেম চলে আসছে। অনুসন্ধানে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় এমন একটি চক্রের যারা খোদ রপ্তানিকারক প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। গ্রেফতার করা হয় 5 জনকে, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই তৈরি পোশাক। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরির অভিনব কৌশল। তারা জানায় চুক্তিবদ্ধ ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট দিনে ফ্যাক্টরিতে যায়। পণ্য লোড করা ভ্যান রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে ট্রান্সপোর্ট কোম্পানির নিজস্ব গোডাউনে নিয়ে কার্টন খুলে 3 ভাগের 1 ভাগ পণ্য সরিয়ে ফেলা হয়। বাইরের রাষ্ট্র পার্টি বায়ার এবং বাংলাদেশও পার্টি পাইলে এগুলো বিক্রি করে আমাদেরকে টাকার বিনিময়ে করে। ড্রাইভার 20,000, আমরা 10,000। পুলিশ বলছে এতে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ। গার্মেন্টস সেক্টর এদেরকে আরেকটু নিবিড়ভাবে এই সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম যদি থাকে, সেখানে বোঝা যেতে পারে যে গাড়িটি কখন কোথায় থামছে বা কোথাও মালামাল আনলোড হচ্ছে কিনা, সেই বিষয়গুলো চেক করা যেতে পারে। রপ্তানি পণ্য পরিবহনে নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ পুলিশের। বুলবুল রেজা। মাদার ভেসেলের সংকট, সেই সঙ্গে বড় সাইজের খালি কন্টেইনার না পাওয়ায় চরম হুমকিতে পড়েছে দেশের রফতানি বাণিজ্য। 2 থেকে 3 গুণ বাড়তি খরচ করেও মাদার ভেসেল ও কন্টেইনার বুকিং দিতে পারছেন না বাংলাদেশের রফতানিকারকরা। রফতানি পণ্যের স্তূপ পড়ে গেছে অফডকগুলোতে। এ অবস্থায় ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 18টি অফডকের সামনে এখন গার্মেন্টস পণ্যভর্তি কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি, আর ভেতরে কন্টেনারের স্তূপ। চলতি মাসে 70,000-এর বেশি কন্টেনার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে। ফিডার ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সিটা অর্ধেকে চলে আসছে। যে ক্যারিয়ার 2টা ফিডার প্রতি সপ্তাহে দিত, সে এখন 1টা ফিডার দিচ্ছে। ইম্পোর্ট কন্টেনারগুলি যদি বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো ওই সংকটটা কেটে যাবে। আগে ইউরোপগামী 40 ফুটের একটি কন্টেনার $4,000 মার্কিন ভাড়া হলো, এখন 15 থেকে 17,000 মার্কিন ডলার খরচ করেও কন্টেনার বুকিং পাওয়া যাচ্ছে না। গত মাসে আমরা জাহাজীকরণ করেছি 60,000। যদি আমাদের কন্টেনারের ফ্লো থাকতো, আমরা 70,000-এর কাছাকাছি রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণ করতে পারতাম। ওভারফ্লো কন্টেনার রয়ে যাওয়াতে তারা নতুন করে বুকিং নিচ্ছে না, পাশাপাশি তারা ইউএসএতে নিচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় সেগুলো পাঠাতে প্রতিদিন 1,500-এর বেশি কন্টেনার প্রয়োজন। দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্য নিয়ে এ ধরনের শত শত কাভার্ড ভ্যান দিনের পর দিন রাস্তায় অপেক্ষা করছে। এর মূল কারণ হলো প্রয়োজনীয় 40 ফিটের কন্টেনার
এবং ফিডার ভেসেল না পাওয়া। প্রতি মাসে করে 50,000-এর বেশি কন্টেনার পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে, এর মধ্যে 50% ইউরোপের বিভিন্ন দেশে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে আমরা ডাইরেক্ট ভেসেল চালু করার ব্যবস্থা করা যায় কিনা। মূলত ছোট আকৃতির ফিডার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা বন্দরে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয়, আর সেখান থেকে মাদার ভেসেল চলে যায় ইউরোপ আমেরিকার পথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আর 10-11 দিন পরে ঈদুল আজহা। কোরবানির এই ঈদ কেন্দ্র করে এরই মধ্যে ঢাকার খামারগুলোতে পশু বিক্রি হয়েছে 20 থেকে 30%। বাকিটা হাটের অপেক্ষায়। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেইরি অ্যাসোসিয়েশনের। নিজামুদ্দিনের ক্যামেরায় কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানী ঢাকার আশপাশে গড়ে উঠেছে ছোট, মাঝারি ও বড় আকারের প্রায় 900 গরুর খামার। এসবের মধ্যে অনেক খামারে বছরব্যাপী গাভী পালনের পাশাপাশি কোরবানির বাজার ধরতে পালন করা হয় ষাঁড় গরু। তাই কোরবানির ঈদকে ঘিরে এসব পশুর পরিচর্যা নিয়ে ব্যস্ত খামারিরা। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে অনেক খামারেই। তবে করোনার মধ্যে পশুখাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবছর দাম বেশি বলে জানান তারা। 100 গরুর মধ্যে 30টা গরুর মতো বিক্রি হয়ে গেছে। এই বছরে ধরেন যেই পরিমাণ খরচ, তাতে খরচ বেশি আছে, সব কিছুরে খাবারের দাম বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে। গতবার তুলনায় এবার গরুর দাম একটু বেশি। গতবার যে গরুগুলো আমরা 1,50,000, 1,20,000 বিক্রি করতাম, সে গরুগুলো এখন কিনতে গেলে 1,70,000। এর মধ্যে বিভিন্ন জেলায় থাকা নিজস্ব খামার থেকে ঢাকার খামার ও সেল সেন্টারে কোরবানির পশু নিয়ে আসা শুরু করেছেন অনেকেই। ঘাটতির সংখ্যা না থাকলেও নিরাপদ পরিবেশে পশু বিক্রির জন্য হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেইরি অ্যাসোসিয়েশনের। 14-15 তারিখ যদি পর্যন্ত লকডাউন থাকে, এরপর যদি লকডাউন উঠে যায়, দেখা গেছে এই অল্প সময়ের মধ্যে তখন কিন্তু সবাই একসাথে গরু কিনতে বের হবে। হাট না কমায় হাটের এরিয়াগুলো যদি একটু বড় করে দেওয়া যায়, আরও হাটের সংখ্যা যদি বাড়ানো যায়, গরুগুলো যদি ফাঁকা ফাঁকা করে যদি রাখা যায়। প্রাণী সম্পদ অফিস জানায়, প্রতি কুরবানিতে মহানগর সহ ঢাকা জেলায় চাহিদার 15 লাখের মধ্যে 14 লাখ পশুই আসে ঢাকার বাইরে থেকে। বাকি 1 লাখের যোগান দেয় স্থানীয় প্রায় 5,000 খামার। ঢাকার মধ্যে এমন কোরবানির পশু যেসব খামার রয়েছে তার 20 থেকে 30% পশু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে এর একটি অংশ পশু অবিকৃত থাকার আশঙ্কা করছেন খামারি এবং ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কুষ্টিয়ায় 22 ও রাজশাহী মেডিকেলে 18 জন সহ ঢাকার বাইরে করোনায় শতাধিক মৃত্যু। বিধিনিষেধের মধ্যেও ফেরিতে উপচে পড়া ভিড় এবং 2-3 গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রপ্তানি বাণিজ্য, সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।